নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে আরও একটি ধর্ষণ কাণ্ড ঘটেছে। আরজি কর ধর্ষণকাণ্ডের পরে যখন আমরা সবাই প্রতিবাদে উত্তাল হয়েছি, সেইটার রেশ কাটতে না কাটতেই তার বিচার পাওয়ার আগেই আবার একটি নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, যেটি হচ্ছে জয়নগরে। আর এই খুন ও ধর্ষণের কাণ্ডের বিচারের ক্ষেত্রে পক্সো আইনের বিষয়টি সামনে আসছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভারতবর্ষে পক্সো আইন, শিশুদের ওপর যৌন নির্যাতনের আটকাতে ভারত সরকারের যে পক্সো অ্যাক্ট আছে, সেই পক্সো অ্যাক্টটি আজকের আমাদের আলোচনার বিষয়। আজকের ভিডিওটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসসেলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আর তার সাথে আমাদের সকলের জানা উচিত। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো পক্সো অ্যাক্ট ইন ইন্ডিয়া। তো আজকের ভিডিওতে দেখে নেব যে এই পক্সো আইনের কথা কেন শিরোনামে ফিরে আসছে, পক্সো আইনটি কি, পক্সো আইনের ইতিহাস কী আছে, পক্সো আইনে কোন কোন প্রভিশন বলা আছে, বা পক্সো আইনে যে কতটা সাফল্য আছে সেটাও কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে উদ্দেশ্যপ্রণোদিত বা ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন মূল ভিডিও। পশ্চিমবঙ্গের জয়নগরে আবার একটি খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের খুন ও ধর্ষণের কাণ্ডে উত্তাল হয়েছে গোটা বাংলা, গোটা পৃথিবী, এমনকি গোটা ভারত, এবং আমরা প্রতিবাদে রাস্তায় পথে নেমেছি। তার রেস কাটতে না কাটতেই এখানে জয়নগরে একটি শিশুকন্যাকে, 10 বছর যার বয়স, যে টিউশন থেকে বাড়ি ফিরছিল, তাকে নির্মমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, আর মাঠের ধারে, খালের ধারে তার মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছে। এরকম নির্মম ঘটনা ঘটেছে আমাদের এই রাজ্যে। আর এই ঘটনাতেও কিন্তু সারা বাংলা জুড়ে আরও একবার জাস্টিস ফর আরজি করের পাশাপাশি জাস্টিস ফর জয়নগরের যে বিচারের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। আর এই ধর্ষণকাণ্ডের বিচার দেওয়ার জন্যই এই কেসটিকে পক্সো আইনের আওতায় আনা হয়েছে বিচারের জন্য। যেহেতু এখানে যিনি ভিকটিম সে হচ্ছে একজন শিশু কন্যা, অর্থাৎ যার বয়স 18 বছরের নিচে, তাই এটিকে পক্সো আইনের আওতায় আনা হয়েছে দ্রুত বিচারের জন্য। এখন পক্সো আইন কি, পক্সো অ্যাক্ট কি? পক্সোর অ্যাক্টের পুরো নাম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, অর্থাৎ যৌন নিগ্রহ থেকে বা যৌন অত্যাচার থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য ভারত সরকার এই আইনটি এনেছিল। মেনলি কি বললাম, যে শিশুদের উপরে সেক্সুয়াল যে সমস্ত ক্রাইম, সেই ক্রাইম থেকে শিশুদেরকে বাঁচাতে, বা যারা শিশুদেরকে ভিকটিমাইজ করবে এই সমস্ত সেক্সুয়াল ক্রাইমে তাদের শাস্তির দাবিতে, তাদের শাস্তির জন্যই এই পক্সো অ্যাক্টটিকে আনা হয়েছে ভারতবর্ষে। যেখানে 18 বছরের নিচে কোনো শিশু যদি সেক্সুয়ালি ভিকটিমাইজ হয়, তাহলে তার বিচারের দাবিতে, অর্থাৎ যে দোষী, তার শাস্তির জন্য এই পক্সো অ্যাক্টটিকে কার্য করা হয়েছে। মনে রাখতে হবে এখানে কিন্তু এই যে আইনটি, এটা কিন্তু জেন্ডার নিউট্রাল, অর্থাৎ 18 বছরের নিচে যে কোনো শিশু, সে মেল চাইল্ড, ফিমেল চাইল্ড বা থার্ড জেন্ডারের চাইল্ড, যে কোনো শিশু হলেই কিন্তু তার উপর যদি এরকম সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল ক্রাইম ঘটে, তাহলে কিন্তু এই পক্সো আইনের আওতায় সেটিকে বিচার বা ট্রায়াল করা হবে, যে দোষী তাকে শাস্তি দেওয়ার জন্য। এখন এই পক্সো আইনের ইতিহাস কী আছে? ভারতবর্ষে কিন্তু প্রথমের দিকে শিশুদের উপরে যেই সেক্সুয়াল ক্রাইম, সেটাকে আটকানোর জন্য কোনো নির্দিষ্ট করে স্পেশাল আইন ছিল না। আগে যে আইনটি ছিল সেটা হচ্ছে আইপিসি, সেই ব্রিটিশ আমলের আইন কিন্তু চলে এসেছিল স্বাধীন ভারতবর্ষে। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। সমস্যাটি হচ্ছে এই ব্রিটিশ আইন, সমস্যাটি হলো আইপিসিতে এখানে কিন্তু মেনলি ফিমেল চাইল্ডদের উপরে যদি সেক্সুয়াল কোনো ক্রাইম ঘটে, তার জন্যই কিন্তু স্পেশাল শাস্তি বা স্পেশাল নিদান ছিল। কিন্তু এখানে মেল চাইল্ডও তো ঘটতে পারে, মেল চাইল্ডদের এই অ্যাসল্টের কথা কিন্তু এখানে উল্লেখিত ছিল না। প্রথম গোয়া হচ্ছে প্রথম ভারতীয় রাজ্য
যারা চাইল্ডদের উপরে সেক্সুয়াল ক্রাইম আটকাতে প্রথম এই একটি আইন নিয়ে এসেছে, যেটি হলো চিলড্রেন অ্যাক্ট, যেটা 2003 সালে। এরপর একাধিকবার একাধিক ঘটনা ঘটে আসছে যেখানে দেখা যাচ্ছে শিশুদের উপরে যৌন অত্যাচার করা হচ্ছে, আর তখনই কিন্তু একটা স্পেশাল আইনের যে প্রয়োজনীয়তা তা কিন্তু সারা ভারত জুড়ে তার দাবি উঠে। আর সেই দাবিকে মান্যতা দিয়েই মনমোহন সিং সরকার 2012 সালে প্রথম এই পক্সো আইনকে ভারতবর্ষে এনেছিল, যেখানে শিশুদেরকে যে যৌন নিগ্রহ বা যে সেক্সুয়াল অফেন্সেস থেকে আটকানোর জন্য এই আইনকে কার্যকর করা হয়েছিল ভারতবর্ষে। এরপর আবার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর 2019 সালে এই আইনকে একবার অ্যামেন্ডমেন্ট করা হয়। এমনকি সুপ্রিম কোর্ট একাধিক কেসে জাজমেন্ট দিতে গিয়ে একাধিক প্রভিশনকে এই পক্সো আইনের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে। এখন পক্সো আইনে কী কী প্রভিশনের কথা বলা আছে, কী কী ধারার কথা বলা আছে, কী কী নির্দেশের কথা বলা আছে। প্রথম, পক্সো কেস কোনগুলো হবে? পক্সো কেস হবে যে কোনো চিলড্রেনের ক্ষেত্রে 18 বছরের নিচে, সে মেল হোক ফিমেল হোক বা থার্ড জেন্ডারে হবে। কোন কোন কেস হবে সেটা হতে পারে তা সেই শিশুকে রেপ করার মতো নৃশংস ঘটনা যদি হয়, কিংবা সেই শিশুকে মলেস্টেশন বা তার শ্লীলতাহানি, এমনকি তার সেক্সুয়াল যুগে হ্যারাসমেন্ট করা হয় ফিজিক্যালি বা মেন্টালি, তার সাথে যে চাইল্ড ট্রাফিকিং, এমনকি শিশুকে যদি পর্নোগ্রাফি প্রোভাইড করে কেউ, সে বই হতে পারে, সে ভিডিও হতে পারে বা অডিও হতে পারে, সেটাও কিন্তু এই পক্সো আইনের আওতায় পড়বে অপরাধ। এমনকি রিসেন্টলি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো ব্যক্তি যদি চাইল্ড পর্নোগ্রাফি দেখে, সেটা যদি জানতে পারা যায়, সেটাও কিন্তু এই পক্সো আইনের আওতায় কিন্তু একটি অপরাধ বলে গণ্য করা হবে। আর কি বলা হয়েছে, যেহেতু শিশুদের উপরে যৌন নির্যাতন বা শিশুদের উপরে যৌন এই ক্রাইম, শিশুদের উপরে এই সেক্সুয়াল ক্রাইম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৃশংস একটি ঘটনা, নির্মম ঘটনা, তার জন্য এই আইনে বলা হয়েছে যে এখানে দ্রুত বিচার করা হবে, এখানে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, এখানে একটা স্পেশাল পক্সো কোর্ট থাকবে। টোটাল বিচারের যে প্রসিডিং সেটিকে 100 দিনের মধ্যে শেষ করতে হবে। এছাড়াও বলা হয়েছে এরকম ঘটনা ঘটলে এই ঘটনাতে রিলেটেড যে সমস্ত এভিডেন্স আছে, সেই সমস্ত এভিডেন্সকে পুলিশ যে তদন্ত করছে তারা কোর্টের কাছে 30 দিনের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু তারা কোর্টকে প্রোভাইড করবে সমস্ত এভিডেন্স বা প্রমাণ। আর কি আছে, যারা দোষী প্রমাণিত হবে তাদের 10 বছর এমনকি সর্বোচ্চ 20 বছর পর্যন্ত জেল হতে পারে। এমনকি এই আইনে বলা আছে যে দোষী, যে প্রকৃত দোষী, সরাসরি যার ইনভলভমেন্ট আছে, সে কিন্তু তার ফাঁসি পর্যন্ত হবে। এমনকি যারা কোনো শিশুকে পর্নোগ্রাফি প্রোভাইড করবে বা চাইল্ড পর্ন নিজে দেখবে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বড় অঙ্কের ফাইনের কথা বা জরিমানার কথা বলা আছে। এছাড়াও আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যখন এরকম ঘটনা ঘটে তার পরে যে কোনো সময় কিন্তু এরকম কেসকে রেজিস্টার করা যেতে পারে। হয়তো এখন ঘটনা ঘটেছে, আজ থেকে 5 বছর বাদেও কিন্তু এই পক্সো আইনে এরকম কেসকে রেজিস্টার্ড করা যাবে এবং পুলিশ রেজিস্টার করতে বাধ্য থাকবে। তার সঙ্গে আরও একটা বলা হয়েছে, যেখানে যে ভিকটিম, সেই ভিকটিম বা নির্যাতিতা, তার যে পরিচয়, তার ছবি, তার নাম, সেটিকে প্রকাশ করা যাবে না, এমনকি তার ফ্যামিলি মেম্বারদেরও আইডেন্টিটি প্রকাশ করা যাবে না। তার সাথে এই বিচার করতে গিয়ে বা তদন্ত করতে গিয়ে যে ভিকটিম, তার যাতে মেন্টাল হ্যারাসমেন্ট না হয়, তাই এই ইনভেস্টিগেশনের জন্য তাকে বারবার থানায় ডাকা যাবে না, এমনকি বিচারের জন্য তাকে বারবার কোর্টে পর্যন্ত আনা যাবে না, তার মেন্টাল হ্যারাসমেন্ট রুখতে। এখন 2012 সালে এই পক্সো আইনকে কার্যকর করা হয়েছে। আজকে আমরা 2024 সালে এসেছি, অর্থাৎ প্রায় 12 বছর আমরা পেরিয়ে গেছি। তাহলেও কি এই আইন যে এক্সিকিউট করা হয়েছে সেখানে আমরা কিছু ফল পেয়েছি? না, ফল কিছু পাইনি। বাস্তবে এই আইন পাস করার প্রায় 12 বছর আমরা চলে আসছি, এখানে কিন্তু আমরা খুব একটা ভালো ফল পাইনি। আমরা এই আইনকে প্রয়োগ করেও আমরা শিশুদের উপর এই যে যৌন নিগ্রহ বা যৌন হেনস্থা বা যৌন এই যে ক্রাইম, সেই ক্রাইমকে আমরা কমাতে পারিনি, বরং দিন দিন এর সংখ্যা বেড়েছে। তার সাথে কি এই আইনকে আনা হয়েছিল দ্রুত বিচারের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে দ্রুত বিচার কিন্তু হয়নি, প্রচুর কেস কিন্তু এখানে পেন্ডিং আছে, অনেক ভিকটিমই কিন্তু তারা বিচার পায়নি। কেন হয়নি সেই বিষয়গুলো আমরা
দেখে নেব। মেনলি শিশুরা এই যে সেক্সুয়ালি ভিক্টিমাইজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের পরিচিত কোনো বন্ধুবান্ধব তাদের দ্বারা কিন্তু হয়। বিশেষ ক্ষেত্রে শিশুরা প্রথমে বুঝে উঠতে পারে না, কারণ তাদের অল্প বয়স, যে কী ঘটনা ঘটছে তার সাথে, কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটি তারা বুঝে উঠতে পারে না, তাই তারা কাউকে জানায় না, তাই এখানে কিন্তু কেস রেজিস্টার্ড হয় না। অন্য ক্ষেত্রে কী হয়, শিশুরা অনেক সময় দেখে যে তারা বুঝতে পারে, কিন্তু তারা ভয়ে কাউকে বলে না, কারণ এখানে যে সেক্সুয়ালি যে অ্যাসল্ট করছে, যে ভিক্টিমাইজ করছে, সে কিন্তু তার পরিচিত, তার ফ্যামিলি মেম্বার হতে পারে এবং বয়সে অনেক বেশি, তাই তার ভয়ে কাউকে বলতে পারে না, তাই কেস রেজিস্টার্ড হয় না। অন্যদিকে আবার কি হয়, সে বুঝতে পারে, প্রতিবাদ করার তার ইচ্ছা থাকে, কিন্তু যেহেতু যে ব্যক্তিটি তার থেকে বয়সে অনেক বড়, সে একটা রেসপেক্ট বা কোনো একটা এরকম বিষয় সে কাউকে বলে না। অনেক সময় আরও দেখা গেছে কি, যে ঘটনা ঘটেছে, শিশুটি তার মাকে বা বাবাকে বা খুব কাছের লোককে বলেছে যে আমাকে সেক্সুয়ালি এই হ্যারাসমেন্ট করা হয়েছে বা ভিক্টিমাইজ করা হয়েছে। বাড়ির লোক পুরো বিষয়টিকে চাপা দিয়ে দিয়েছে, কারণ যদি ঘটনাটিকে বাইরে প্রকাশ হয় তাহলে নিজেদের লোকের বিরুদ্ধেই হবে এবং সেখানে একটা অসম্মানের ব্যাপার, বদনামের ব্যাপার থাকে, তাই বাড়ির লোক অনেক সময় বিষয়টিকে চাপা দিয়ে দেয়, তাই যারা প্রকৃত দোষী তারা কিন্তু এখানে তাদের শাস্তি হয় না। অন্যদিকে আরও কি হয়, মেনলি পুলিশ এখানে কেসকে রেজিস্টার্ড করতে চায় না। যখনই কেউ এফআইআর লেখাতে যায় বা পুলিশের কাছে যায়, আমার মেয়ে বা আমার ছেলে যে ভিক্টিমাইজ হয়েছে, পুলিশ সেখানে কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করে না, বরং ঘুরিয়ে কি করে, যে ভিক্টিমাইজ হয়েছে কিংবা তার ফ্যামিলি মেম্বারদেরকে হ্যারাসমেন্ট করে, হিউমিলিয়েট করে, বলে দেখে যাও হয়তো কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে বা নিজে নিজে এরকম করে করেছে। অর্থাৎ পুলিশ সরাসরি তাদের নিয়ম হচ্ছে দ্রুত কেসকে রেজিস্টার করে অ্যাকশন শুরু করা, পুলিশ সেটি করে না। আমরা দেশে যে কোনো আইন আনি না কেন, সে আইনকে এক্সিকিউট করবে কে, পুলিশ। পুলিশ যদি তার কাজ না করে তাহলে কিন্তু কোনো আইনের কোনো দাম থাকে না। জয়নগরে কিন্তু এরকমই ঘটনা ঘটেছে, যখন শিশুটিকে পাওয়া যায়নি, তার ফ্যামিলির লোক কিন্তু লোকাল পুলিশ ফাঁড়িতে গিয়েছিল, কোনো অ্যাকশন নেয়নি। যদি অ্যাকশন নিত তাহলে হয়তো ফ্যামিলির লোক বলছে যে শিশুটিকে হয়তো বাঁচানো অন্তত যেত। অন্যদিকে আর কি হয়, আর হচ্ছে অনেক সময় দেখা যায় পুলিশ সমস্ত এভিডেন্সকে ধ্বংস করে দেয়, এভিডেন্সকে টেম্পার করে দেয়, যেটা আমাদের আরজি করে এই ঘটনা ঘটেছে। আর এভিডেন্স যদি টেম্পার হয়ে যায় তাহলে বিচার কতটা পাবো সেটা আমরা বুঝতে পারছি। অন্যদিকে আর কি হয়, অনেক সময় দেখা যায় যে এরকম ঘটনাতে পলিটিক্যাল লিডার, যার অনেক প্রভাব, সে প্রভাবশালী ব্যক্তির কিন্তু প্রভাবশালী ব্যক্তির কিন্তু ইনভলভমেন্ট থাকে, তাই কিন্তু বিষয়টিকে পুলিশ স্টেপ নিতে পারে না বা পুলিশ চাইলেও কাজ করতে পারে না। এমনও দেখা যায় এরকম ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে তাহলে সরকারেরও একটা বদনাম, তাই সরকার বিষয়গুলিকে চেপে দিতে চায়। পুলিশ, সরকার, শাসক দল টোটাল বিষয়টিকে চেপে দেওয়ার জন্য যাতে খবরটি প্রকাশ্যে না আসে, তাই কি করে, হলে বলে টাকা দিয়ে মিটিয়ে নাও কিংবা পরিবারের একজনকে চাকরি দিয়ে পুরো বিষয়টিকে ধামাচাপা দিয়ে দিতে চায়। অন্যদিকে আরও ঘটনা ঘটে কোর্টের, ভারতবর্ষের বিচার ব্যবস্থার সবথেকে সমস্যা হচ্ছে লং টাইমের প্রসিডিং ডিলে, তার জন্যই পক্সো আইনকে আনা হয়েছে। কিন্তু একটা কোর্টে এরকম নির্দেশ দিল, তাকে চ্যালেঞ্জ করে অন্য কোর্টে একাধিক যে সমস্যা, এরকম সমস্যা দিয়ে মধ্য দিয়ে যেতে যেতে বিচার পেতে কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়। এই জন্যই কিন্তু অনেক কেস অলরেডি পেন্ডিং আছে, তারা বিচার পায়নি যারা ভিক্টিমাইজ হয়েছে। অন্যদিকে অনেক সময় দেখা যায় যে রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকে, আর রাজ্য পুলিশের সরাসরি ইনভলভমেন্টও দেখা যায় এই সমস্ত কেসে। অনেক সময় পুলিশেরই কোনো ব্যক্তি বা পুলিশেরই কোনো অফিসার এরকম কেসে সরাসরি যুক্ত থাকে, তখন কি দাবি উঠে যে সিবিআইকে দিয়ে হোক। এখন সিবিআই যখন কেস নেয়, সে 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস বাদে কেস নেয়, তখন কিন্তু অনেকটা যে এভিডেন্স সব ধ্বংস হয়ে গেছে, তাই সিবিআই কিন্তু ইনভেস্টিগেশন সঠিকভাবে করতে পারে না। তাই আবার সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে, তাই কিন্তু বিচার পায় না যে এখানে ভিক্টিমাইজ হয়েছে। অন্যদিকে এখন আবার একটা নতুন সমস্যা এসে জুটেছে, সোশ্যাল মিডিয়াতে যে ভিক্টিমাইজ হচ্ছে সেই ভিকটিমের নাম, ছবি দিয়ে রিলস তৈরি করা হচ্ছে, তার ছবি প্রকাশ করা হচ্ছে। কি একদল লোক করছে আমরা প্রতিবাদের নামে করছি, সেটাও ঠিক না, আবার একদল লোক ইচ্ছা করে করছে, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ পক্সো আইনে যে ভিকটিম তার কিন্তু কোনো মতেই তার পরিচয়কে প্রকাশ করা যাবে না। এছাড়াও এই পক্সো আইনের একটি কি বলবো যে কন্ট্রোভার্সি আছে। অনেক সময় দেখা যায় যে 18 বছর হওয়ার আগেই কোনো নাবালক বা নাবালিকা তার পার্টনারের সাথে পালিয়ে যায়, তাদের মধ্যে একটা লাভ রিলেশন থাকে এবং সেখানে তারা পালিয়ে যায় বা তাদের পালিয়ে না গেলেও তাদের ইচ্ছাতে কনসেন্ট নিয়েই তারা কিন্তু সেক্সুয়াল কোনো রিলেশনে তারা জড়িয়ে পড়ে।
বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে, পরবর্তী ক্ষেত্রে পরিবারের তরফ থেকে পার্টনারের বিরুদ্ধে এই পক্সো আইনে কেস করা হয়, বলে যে আমাদের ছেলেকে বা মেয়েকে তার পার্টনার এখানে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে বা সেক্সুয়াল ক্রাইম করেছে। এই নিয়ে কিন্তু ভারতবর্ষের একাধিক কোর্টে কিন্তু কেস চলছে, এইটা কিন্তু সলিউশন করা যায়নি। অনেক কোর্টে কি বলেছে যে নাবালক বা নাবালিকা, সে তো 18 বছর তার বয়স হয়নি, তার কনসেন্টের কোনো দাম নাই। আবার অনেক কোর্টে কি বলছে যে যখন তারা কনসেন্ট নিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করছে সেখানে নাকি এরকম সেক্সুয়াল ক্রাইম অন্তর্ভুক্ত করা যায়নি। এরকম বিতর্ক কিন্তু আছে। বিতর্ক দূরে থাক, আমরা চাই যারা সেক্সুয়ালি ক্রাইমের শিকার হচ্ছে তারা যেন বিচারটা পায়, যারা দোষী তাদের কঠোর শাস্তি চাই, তবেই কিন্তু এরকম নির্মম ঘটনা, এরকম নৃশংস ঘটনা, অমানবিক ঘটনা আমাদের দেশে বা রাজ্যে কমবে। তার আগে কিন্তু নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আপনি যদি জয়নগরে যে ঘটনাটি ঘটেছে তার বিচার চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জাস্টিস ফর জয়নগর। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।